শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। প্রতিদিনের মতো স্টুডিও থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজ সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। আজ সোমবার 4 আশ্বিন 1429 বঙ্গাব্দ 19 সেপ্টেম্বর 2022 খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা কিছু নির্বাচিত সংবাদের শিরোনাম। রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠান ও রাজা তৃতীয় চার্লসের দেওয়া অভ্যর্থনায় প্রধানমন্ত্রী। সিলেট সিটি কর্পোরেশনের 1040 কোটি টাকার বাজেট ঘোষণা। 2 লাখ ইভিএম কেনার প্রকল্প চূড়ান্ত অনুমোদন। খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন এবং নেপালকে স্তব্ধ করে বাংলাদেশের মেয়েরা ছিনিয়ে আনলো জয়। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা কিছু সংবাদের শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়েছেন। অনুষ্ঠানে রানীর সময়কালের সাবেক প্রধানমন্ত্রীদের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ কয়েকশো বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং শেষকৃত্য অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও যোগ দিয়েছেন। রানীর অন্ত্যেষ্টিক্রিয়াটি অনুষ্ঠিত হচ্ছে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে এবং যে ভবনে তিনি বিয়ে করেছিলেন এবং প্রথমবারের মতো রানীর মুকুট মাথায় তুলেছিলেন। অন্যদিকে বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের দেওয়া অভ্যর্থনায় যোগ দিয়েছেন শেখ হাসিনা এবং সেখানেও তার সঙ্গে যোগ দিয়েছেন তার ছোট বোন শেখ রেহানা। সদ্যপ্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও রাজাদের সম্মানে রাজা চার্লস এবং কুইন কনসোর্ট ক্যামিলা পার্কার এই অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেন। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম সাংবাদিকদের ব্রিফ কলে বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী নতুন রাজা এবং কুইন কনসোর্টকে অভিনন্দন জানিয়েছেন এবং মুনা আরও উল্লেখ করেছেন, রাজা ও কুইন কনসোর্ট উভয়ই অক্টোবরে তাদের পূর্ব নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং তার উদ্ধৃতি দিয়ে তিনি আরও জানিয়েছেন, বাংলাদেশ হাই কমিশনার বলেছেন কুইন কনসোর্ট যে তার সিলেট এবং সুন্দরবন ঘোরার খুব ইচ্ছা রয়েছে এবং ভবিষ্যতে তিনি বাংলাদেশের সিলেট এবং সুন্দরবন ঘোরার পরিকল্পনা করছেন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য 2 লাখ ইভিএম কিনতে নতুন প্রকল্পের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। প্রকল্পটি পরিকল্পনা কমিশনে পাঠানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। আজ সোমবার নির্বাচন কমিশন ভবনে এক সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। আজকের কমিশনের সভা ছিল দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে। সর্বোচ্চ 150 আসনে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কমিশন এবং বর্তমানে তিনি মোহাম্মদ আলমগীর বলেছেন, বর্তমানে যে ইভিএম গুলো রয়েছে তাতে মাত্র 70টি আসনে নির্বাচন করা সম্ভব। 150 আসনে নির্বাচন করতে হলে আরো 2 লাখ ইভিএম এর প্রয়োজন হবে এবং নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অসীম কুমার দেবনাথ বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের 150 আসনে ইভিএম ব্যবহার করার জন্য 2 লাখ ইভিএম কেনা, মেরামত এবং রক্ষণাবেক্ষণের প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে 8,711 কোটি টাকা। ইভিএম এর একটি প্রকল্প তৈরি করতে সচিবালয়কে বলা হয়েছিল এবং সেটি তারা তৈরি করে গত সভায় উপস্থাপন করেছিল। সেই পরিকল্পনাটিতে কিছু ভুল থাকায় তাদেরকে সংশোধন করে আবার উপস্থাপন করতে বলা হয় এবং তা সঠিকভাবে তারা আজকে উপস্থাপন করেছেন এবং আজকে এটি অনুমোদন পেয়েছে ইসি থেকে এবং পরিকল্পনা কমিশনে পাঠানোর পর চূড়ান্ত অনুমোদন পেলেই কেনা হবে 2 লাখ ইভিএম। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আগের শর্তে ষষ্ঠবারের মতো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা 6 মাসের জন্য স্থগিত আদেশ বাড়ানো হয়েছে এবং আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই প্রজ্ঞাপন অনুযায়ী আগের মতোই খালেদা জিয়া দেশের বাইরে যেতে পারবেন না এবং বাসায় ঢাকার তার নিজের বাসভবনে থেকেই চিকিৎসা গ্রহণ করতে হবে। গত 11 সেপ্টেম্বর ষষ্ঠবারের মতো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির সাজা স্থগিতের আদেশ মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হয়েছিল তার পরিবারের পক্ষ থেকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই আবেদনপত্রটি জমা দেওয়া হয়েছিল। উল্লেখ্য, দুর্নীতির 2টি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন করোনা মহামারীর মধ্যে সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত করা হয়েছিল 6 মাসের জন্য। 2020 সালের 25 মার্চ তাকে প্রথমবারের মতো মুক্তি দেওয়া হয়েছিল সাজা 6 মাস স্থগিত করার মাধ্যমে। এরপর 5 দফায় তার সাজা স্থগিত হয়েছে এবং স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে। প্রতিবারই শর্ত ছিল খালেদা জিয়াকে ঢাকায় তার নিজ বাসভবনে থেকে চিকিৎসা সেবা গ্রহণ করতে হবে এবং দেশের বাইরে যাওয়া যাবে না। আপনারা শুনছেন
বাংলাভিউ সারাদিনের খবর এবারে চলে যাচ্ছে আমাদের আজকের যে টপ নিউজ। সিলেট সিটি কর্পোরেশনের যে বাজেট ঘোষণা করা হয়েছে, সিলেট সিটি কর্পোরেশনের সমপরিমাণ আয় এবং ব্যয় ধরে ঘোষণা করা হয়েছে 2022-23 অর্থ বছরের সিলেট সিটি কর্পোরেশন সিসিকের বাজেট, এবং এই বাজেট ধরা হয়েছে 1040,20,43,000 টাকা, এবং উল্লেখ্য আয় এবং ব্যয় সমপরিমাণ ধরা হয়েছে এই বাজেটে। আজ সোমবার দুপুর 1টার দিকে মহানগরের আমানুল্লাহ কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বাজেটটি ঘোষণা করেন। বাজেটে হোল্ডিং ট্যাক্স, বিভিন্ন খাতের কর এবং ফি ইজারা সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থাপনা ভাড়া, বর্জ্য ব্যবস্থাপনা, সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন পার্ক থেকে টিকিট বিক্রি সহ বিভিন্ন খাত থেকে চলতি অর্থ বছরে 101,10,50,000 টাকা আয় হবে বলে আশা করছেন তিনি। এবং অপরদিকে বাজেটের আয়ের সমপরিমাণ টাকা ব্যয়ের মধ্যে শুধু রাজস্ব খাতে 90,42,75,000 টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া কোভিড-19 এবং ডেঙ্গু মোকাবেলা, পরিষ্কার পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা সহ আধুনিকায়ন এবং আরো অন্যান্য খাতে সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে 1,000 কোটি টাকা। এবং এছাড়াও সিলেট মহানগরীর বর্ধিত এলাকার উন্নয়নে চলতি বছরের 7 ফেব্রুয়ারি 4,189 কোটি টাকার একটি প্রকল্পের প্রস্তাব মন্ত্রণালয়ের প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সিসিক মেয়র আরিফুল। এবং তিনি বাজেট ঘোষণার সময় এটি উল্লেখ করেছেন যে সম্ভবত এটি তার শেষ বাজেট, এবং নগরের উন্নয়নে নগরবাসীকে সার্বিক সুবিধা দেওয়ার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছেন বলেও তিনি উল্লেখ করেছেন। এবং সিলেট নগরের ধারাবাহিক উন্নয়নের জন্য পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন সহ বেশ কয়েকজন মন্ত্রীর প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, এবং বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের প্রতি। এবং তিনি আরো উল্লেখ করে বলেছেন, বন্যা কবলিত সিলেট অঞ্চল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিসিক মেয়র তথা সিলেট সিটি কর্পোরেশনের কর্মতৎপরতা নিয়ে অনেক প্রশংসাসূচক বাক্য বলেছেন, এবং প্রধানমন্ত্রীর এই প্রশংসাসূচক মন্তব্য নাগরিক সেবায় নিরবিচ্ছিন্নভাবে কর্মরত সিলেট সিটি কর্পোরেশনের সবাইকে অনুপ্রাণিত করেছে বলেও তিনি উল্লেখ করেছেন। আপনারা এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সারাদিনের খবর। এবার চলে যাব আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদটিতে। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ স্বাগতিক নেপালের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, এবং সেই ম্যাচে প্রথমার্ধেই 2-0 গোলে যাওয়া এবং দ্বিতীয়ার্ধে নেপালের গোল শোধ, পরে কৃষ্ণার আরও একটি গোলে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ছিনিয়ে আনে, এবং সব মিলিয়ে জমজমাট ফাইনালে শেষ হাসি হেসেছে বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয়বারের মতো সাফের ফাইনালে উঠে বাজিমাত করল লাল সবুজ দল। 2010 সাল থেকে কোচ হিসেবে থাকা ছোটনও পেলেন কাঙ্ক্ষিত সাফল্য। জোড়া গোল করে ম্যাচের হিরো হলেন কৃষ্ণা, এবং স্তব্ধ করলেন খেলা দেখতে আসা নেপালের হাজারো দর্শকদের। আজকের ম্যাচটি দেখলেই মনে হবে না এটা কোনো ফাইনাল ম্যাচ চলছে, কারণ মাঠে কোনো দর্শকের মধ্যে কোনো উচ্ছ্বাস ছিল না, কারণ সব আলো কেড়ে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। নিজের মাঠের গ্যালারিতে ছিল তাই পুরো মাঠ জুড়েই ছিল পিনপতন নীরবতা, আর তাদের হারিয়ে কিনা পুরো মাঠ জুড়ে ছিলেন নেপালের দর্শক এবং নেপালের সমর্থকরা, এবং সেই স্বাগতিক নেপালকে হারিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ ছিনিয়ে আনলো বাংলাদেশের মেয়েরা। এবং সেই কারণেই আজকের খেলায় দিনটি বাংলাদেশের খেলাধুলার ইতিহাসে লেখা থাকবে অন্যরকম ভাবে, এবং এই দিনটি অনেক বছর ধরে স্মরণ করবেন বাংলাদেশের ফুটবল প্রেমী হাজারো মানুষ। চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে 3-1 ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতল বাংলাদেশ, এবং ইতিহাস রচনা করলেন কৃষ্ণা রানী, শামসুন নাহার, সাবিনারা। এই জয় দেশবাসীর, এই জয়ের জন্য শত বাধা পেরিয়ে নারীদের এগিয়ে যাওয়ার গল্পের। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সারাদিনের খবর, এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম আজ সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন এবং বাংলাভিউয়ের সঙ্গেই থাকুন।